আচ্ছা, আজকে আমরা লেসন 3 কি পড়বো? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। বাপুকে গান্ধীজি। আচ্ছা, মোহনদাস করমচাঁদ গান্ধীজি, আমাদের গান্ধীজির যে মৃত্যুর সেই যে দিনটা, হ্যাঁ, ওইটা আজকে আমরা জানবো। আমরা ইতিহাসের অনেক কিছু জানি, গান্ধীজির অনেক ইতিহাস আমরা জানি, গান্ধীজির ছবি আমরা 15ই আগস্টের পতাকা তোলার নিচে লাগাই, তাই না? কিন্তু তার সেই মৃত্যুর দিনে সেই যে একটা মানে মানে পুরো ভারতবর্ষ স্তম্ভিত হয়ে গেছিল, মানে দুঃখে কাতর। মানে গান্ধীজি পুরো ভারতবর্ষের কাছে ছিল একটা পিতার মতো। পিতা, বাবা। বাবা মরে গেলে যেমন ফিল হয়, যতক্ষণ না বাবার সাথে রয়েছে আমরা এসব ফিল করতে পারবো না। মানে বাবা আমাদের জীবনে রয়েছে মানে আমরা একটা ম্যাজিক সার্কেলের মধ্যে রয়েছে, এই সার্কেলটা আমরা বুঝতেও পারবো না। বাবা কেন, বাবা মা দুজনকেই আমরা বলছি, কিন্তু তারা কখনো যদি আমাদের সামনে থেকে সরে যায় বা তারা যদি না থাকে, একবার যদি কল্পনাও আমরা করি, আমাদের এই ম্যাজিক সার্কেল কিন্তু ধ্বংস হয়ে যাবে। তখন কিন্তু আমরা একটা সময় ফিল করব, এবার আমার কি হবে। বুঝে গেল? থাকতে আমরা এসব ফিল করতে পারবো না। তো গান্ধীজি ছিল, তো সেই সময় এতটাও ফিলিংস হয়নি গান্ধীজিকে নিয়ে, কিন্তু গান্ধীজি চলে যাওয়ার পরে সারা ভারতবর্ষের লোক স্তম্ভিত, এবং সবার একটাই প্রশ্ন, এবার আমাদের কি হবে। এতটাই মানে স্ট্রং পার্সোনালিটি ছিল গান্ধীজির, এবং গান্ধীজি আমাদের দেশের জন্য বহু কাজ করেছে, এবং গান্ধীজির অবদান রয়েছে আমাদের স্বাধীনতায় বিশেষভাবে। তো গান্ধীজির সেই মৃত্যুর সেই দিন, সেই শোকাতুর সময়ের কাহিনী আমরা জানবো, এবং কার চোখে এটা আমরা দেখছি। আমরা যে কোনো জিনিস জানবো সেটা কার চোখে দেখছি তার উপর ডিপেন্ড করছে। এই যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে গান্ধীজিরই ফ্যামিলির একজন রাইটার, তার নাম হচ্ছে নয়নতারা সেগাল। এই নয়নতারা সেগাল গান্ধীজির ফ্যামিলির একজন সদস্যা, এবং তিনি একজন বিখ্যাত রাইটার, ইংলিশ রাইটার। পুরো টেক্সটটা আমরা পড়ি, দারুণ একটা টেক্সট, এবং গান্ধীজির সেই সময়ের কাহিনী আমরা একটু জানবো। আই ওয়াজ হ্যাভিং, দেখো শুরুটা কোথা থেকে হচ্ছে, শুরুটা হচ্ছে আমাদের রাইটার তখন তার বাড়িতে সকালবেলা চা খাবে, তখনকার সময়ের খবর, তিনি খবর পাচ্ছেন। দেখো, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 13th জানুয়ারি 1948। তাহলে 1948 সালের 30শে জানুয়ারি সেই দিনটার কথা বলা হচ্ছে। স্বাধীন হয়েছিল, স্বাধীন হওয়া মানেই তো দেশটাকে দেখতে পাইনি। স্বাধীন দেশে কিন্তু তখনও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়নি। তো জওহরলাল নেহরু তো 1950 সাল পরে নির্বাচিত হয়েছে, সংবিধান তখনও রেডি হয়নি ঠিকঠাক করে, অগোছালো দেশ তখন, তখন থাকাটা খুব প্রয়োজন ছিল। আচ্ছা দেখো, তো আই ওয়াজ হ্যাভিং টি, আমি তখন চা খাচ্ছিলাম, অ্যাট হোম বাড়িতে, অন দ্য ইভিনিং সন্ধ্যেবেলায়, অফ 13 জানুয়ারি 1948, হোয়েন যখন, আই ওয়াজ কল্ড টু বিল্লা হাউস, বিল্লা হাউস থেকে আমার কাছে একটা ফোন কল আসলো, বাই অ্যান আর্জেন্ট, এবং ফোন কলটা ভীষণ জরুরি ছিল, আর্জেন্ট টেলিফোন, মানে আর্জেন্ট টেলিফোন ছিল, যেটা আমরা মানে যেটা আমি সকালবেলায় বিল্লা হাউস থেকে পেয়েছিলাম, মানে আমাকে ডেকে পাঠানো হলো আর। নয়নতারা সেগাল, তাই তো? আমরা এখানে কিন্তু রাইটার সে কিন্তু কথা বলছে, মানে তার চোখে কিন্তু আমরা এটা দেখছি। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছে, অন হিজ ওয়ে, তার পথে, যাওয়ার পথে, টু আ প্রেয়ার মিটিং, প্রার্থনা কক্ষ। প্রেয়ার মানে প্রার্থনা, মিটিং মানে প্রেয়ার মিটিং মানে প্রার্থনা কক্ষেই। সে কিন্তু একজন আমাদের মতনই আর কি, সাধারণ মানুষ, আমাদের দেশেরই। আই ওয়াজ নাম্ব উইথ শক, দেখো আমি শক, বুঝতে পারছি তো শক মানে কি, আই অ্যাম শক, এবং শকের ফলে আমার কি হলো, আমি নাম্ব হয়ে গিয়েছিলাম। নাম্ব মানে অসাড়, আমার শরীর কাজ করছিল না। প্রিয় মানুষ হঠাৎ করে চলে গেলে যেমন আমরা স্তম্ভিত হই, অ্যাজ আই গট ইনটু দ্য কার, মানে যখন আমি গাড়িতে উঠবো সেই সময় একদম আমি স্তম্ভিত হয়ে গেলাম, আমার হাত পা সেরকম কাজ করছিল। এট দ্য বিল্লা হাউস গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। তাহলে গান্ধীজির ফলোয়ার রিলেটিভস এর তো অভাব ছিল না, আত্মীয় স্বজন তো ছিল, আর ফলোয়ার্স তো প্রচুর ছিল। স্বাভাবিক ব্যাপার, সবাই মিলে গ্যাদার করেছিল, মানে একত্রিত হয়েছিল, রাউন্ড হিজ বডি, তার বডিকে ঘিরে চারিদিকে। এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো আমাদের পাড়ার ক্ষেত্রেও হয়। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, মানে সেই ঘরটাতে যেখানে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, একদম সাইলেন্স ছিল রুমটা, একদম ঘরটা। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু ডেলি লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, বাতাসের দ্বারা, বাতাস ফ্যানের মতো উড়ে গেলে আগুন যেভাবে ছড়িয়ে পড়বে, ঠিক ওই রকম গান্ধীজির এই মৃত্যু সংবাদ পুরো দিল্লি জুড়ে স্যাট করে চারিদিকে ছড়িয়ে পড়লো, এটাই বলছে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। স্যাড গ্রুপস অফ, দেখো মানুষ, পুরুষ মহিলা সবার কথাই বলা হচ্ছে, ঠিক আছে, তারা সবাই স্যাড,
তাই তো? আচ্ছা, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারিদিকে একদম সবাই আর কি একত্রিত হয়ে গেছে, এটাকেই বলছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, বিড়লা হাউসের ঘরের মধ্যে রয়েছে, সেই ঘরের মধ্যে তার বডির চারপাশে তার মানে আত্মীয় স্বজন এবং তার কি বলে ফলোয়ার্সরা রয়েছে। আর ওই শুধু ঘরে তো সবার ধরবে না, পুরো একদম বিড়লা হাউসের চারিদিকটা আর কি ভরে গেছে, এখনো আছে ওই বিড়লা হাউস। আউট অফ এভরি উইন্ডো one could see a brown blur of faces. Out of every window, জানালার প্রত্যেকটা জানালার থেকে আর কি, মানে ওই বিড়লা হাউসের যে জানালাগুলো আছে প্রত্যেকটা জানালা দিয়ে কি দেখা যাচ্ছে দেখো, one could see a brown blur, brown মানে বাদামি, blur মানে অস্পষ্ট, of faces, জানালা দিয়ে দেখা যাচ্ছে সব লোক চারিদিকে সব ব্রাউন মুখ তাদের হয়ে রয়েছে আর কি, তামাটে বর্ণ, সবাই দাঁড়িয়ে রয়েছে গান্ধীজিকে শেষ একবার দেখবে বলে। They did not make a sound, তারা কিন্তু কোনো রকম আওয়াজও করছে না। There was an unnatural silence, এটা ছিল একটা unnatural silence, মানে unnatural, ন্যাচারাল নয়, ন্যাচারাল যেটা হচ্ছে চেঁচামেচি হবে, কিন্তু এটা unnatural, মানে এখানে সাইলেন্স থাকার কোনো প্রশ্ন নেই, এখানে সবার মধ্যে একটা উত্তেজনা হইচই হবে, যেটা আমি একটু আগে বললাম, কিন্তু এখানে সেই জিনিসটা নেই, চেঁচামেচি কেউ করছে না, সবাই সাইলেন্স রয়েছে, আনন্যাচারাল। অ্যাজ ইফ মানে মানে মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে সময় একদম থমকে গেছে, স্টুড স্ট্যান্ডের পাস্ট ফর্ম, ফিউ মিনিটস কিছু সময়ের জন্য সময় একদম থমকে গেছে, সবার এরকম থেমে থাকার দেখে এটা মনে হচ্ছে যে হয়তো টাইম মেশিনের দ্বারা টাইমকে থামিয়ে রাখা হয়েছে। দ্য পিপল ওয়ার টু স্টান্ড, মানুষজন ভীষণ পরিমাণে স্টান্ড মানে স্তম্ভিত, আর টি ডবল টু মানে খুব, টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, মানে শুরুর দিকে সবাই খুব স্তম্ভিত, কেউ কথা বলতে পারছে না, এতটাই সবাই স্তব্ধ হয়ে গেছে শুরুতে, শেষমেশ এতটা স্তব্ধ ছিল না, শুরুতে সবাই প্রথম এসেই তো সব স্তম্ভিত হয়ে যায়, তারপর আস্তে 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 চেঁচামেচিতে হবে, তারপর সবাই যেতে চাইবে দেখবো গান্ধীজিকে, শুরুতে সবাই আর কি টু স্টান্ড। লেটার তারপরে দে ক্ল্যামর্ড ওয়াইল্ডলি, ক্ল্যামর্ড মানে কোলাহল, মানে তারা এবার সব চেঁচামেচি শুরু করলো ওয়াইল্ডলি বন্যভাবে, শাউটিং অ্যান্ড ক্রাইং, দেখো তারা খুব চেঁচামেচি এবার শুরু করলো গান্ধীজিকে দেখে বলে, শাউটিং চেঁচাতে লাগলো, ক্রাইং কাঁদতে লাগলো। দে জোসেলড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, দে জোসেল মানে কি ধাক্কাধাক্কি করা, এবার এত লোক ধাক্কাধাক্কি হবে, ধাক্কাধাক্কি করছে ওয়ান অ্যানাদার একে অন্যের সাথে, ইন আ স্ট্যাম্পেড এমন ভাবে মানে পদপিষ্ট হয়ে যায়, মানে মানে কোনো একটা মানুষ যদি ওর ভেতরে পড়ে যায় তাকে পারিয়েই মানুষ মেরে ফেলবে। টু ব্রেক ইনটু দ্য হাউস মানে সবার একটাই টার্গেট, ওই ঘরের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে, গান্ধীজিকে একবার দেখতে হবে, মানে ভেঙে আর কি ঢুকবে সবাই ঘরে। দে কামড আ লিটিল হোয়েন it was announced that they would be allowed to see গান্ধীজি before the funeral, সবাই তো চেঁচামেচি করছে, গান্ধীকে শেষ একবার দেখবে, গান্ধীজিকে যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তার দেখতে পাবে না, তো তখন দে কাম সবাই শান্ত হয়েছিল, কাম মানে শান্ত হওয়া, কখন, আর লিটিল কিছু সময়ের জন্য, হোয়েন কখন, দেখো যখন, ইট ওয়াজ অ্যানাউন্সড অ্যানাউন্স করা হলো, দ্যাট যে, দে উড বি অ্যালাউড তাদের সবাইকে অ্যালাউ করা হবে, টু সি দেখার মানে দেখতে দেওয়া হবে গান্ধীজিকে, বিফোর দ্য ফিউনারেল, ফিউনারেল মানে শেষকৃত্য, ওই যে নিয়ে গিয়ে আর কি পুড়িয়ে দিয়ে যা যা শ্মশানে যা কাজ করতে হয় এটাকে শেষকৃত্য বলে, যেটাকে বলে ফিউনারেল, তাহলে এই ফিউনারেলের পূর্বে সবাইকে মানে দেখতে দেখতে দেওয়া হবে, এইটা যখন ঘোষণা করা হলো তখন সবাই শান্ত হলো, হ্যাঁ তাহলে আমরা তো দেখতে পারবো, আর চেঁচামেচি করে ঢুকে লাভ নেই, এটুকু বুঝতে পারছি তো। When one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he was left me, কি বলছে দেখো, when যখন one is faced with the shock of a loved ones, কোনো একজন প্রিয় মানুষ যখন মরে যায় তখন কোনো একজন খুব শক হয়ে যায়, স্তম্ভিত হয়ে যায়, বিস্মিত হয়ে যায়, ওয়ান হুইম্পার্স এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদে সেই মানুষটা, তাই না, কাঁদে, কাঁদে কেন, এই সমস্ত কান্না সব মানুষ শুধু নিজেরটাই বোঝে, কেন কাঁদে, হোয়াট উইল বিকাম অফ মি, এবার আমার আমার কি হবে, নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, সে তো আমাকে ছেড়ে চলে গেল, তার জন্যই কাঁদছি, কিন্তু আমার জন্যই ভাবছি আমার কি হবে, এবার আমার কি হবে, মানে এই এই জায়গার কান্নাটা ঠিক এরকম ছিল, মানে প্রিয় মানুষ চলে গেলে ঠিক যেরকমটা হয় সবার একই রকম ফিলিংস,
যে এবার সব ফুপি ফুপি খাচ্ছে, এবার আমার কি হবে বা আমাদের কি হবে। দিস ওয়াজ শিওরলি নিশ্চিত দ্য কোশ্চেন আপারমোস্ট, মানে এই যে প্রশ্নটা আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, মানে শোকাতুর লোকজন প্রায় সবারই মাথাতে একই প্রশ্ন, যে এবার আমাদের কি হবে। যেটা ওই আগেরটা আমরা বললাম না, ওইটারই রিপিটেড আর একটা লাইন, যে ওখানে যারা শোকে কাতর সবারই মনে একই জিনিস, সে তো চলে গেল, এবার আমাদের কি হবে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা সব হারিয়ে যাওয়া বাচ্চা, মানে তাদের পিতা হচ্ছে গান্ধীজি। It was the question in many of our hearts as we sat still shocked and unbelieving. It was the question in many of our hearts as we sat. আমরা যারা বসেছিলাম ওইখানে আমাদের সবারই মাথায় কিন্তু ওই একই প্রশ্ন চলছিল, স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, এবং আমরা সবাই মানে সবাই শক, বিস্মিত এবং বিশ্বাস করতে পারছিলাম না, মানে আমাদের কারোরই বিশ্বাস হচ্ছে না যে গান্ধীজি সত্যিই নেই। এমনটা হয়, কেউ মরে গেলে ওইখানে থেকেও কিন্তু বিশ্বাস করতে পারে, কারণ আগের দিন একদিন আগেও তাকে আমরা অন্যভাবে দেখেছি। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। তাহলে আমরা সবাই শুনেছিলাম, লিসেন করেছিলাম টু দ্য ব্রডকাস্ট, আমরা ব্রডকাস্ট শুনেছিলাম। ব্রডকাস্টে কি বলা হচ্ছে, এই ব্রডকাস্ট মানে বেতার সম্প্রচার, সেখানে কি বলা হচ্ছে, টেলিং দ্য পিপল। তো সেই ব্রডকাস্টে আমাদের ভারতবর্ষের মানুষদের সম্বন্ধেই বলা হচ্ছে দ্যাট যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, বাপু আর বেঁচে নেই। গান্ধীজি's funeral was to take place the day after his death, মানে তার মৃত্যুর পরের দিন গান্ধীজির ফিউনারেল প্লেস নিয়েছিল, মানে তার ওই যে বডিটা নিয়ে যাওয়া হবে রাস্তা দিয়ে, ঠিক আছে, ওইটা ঠিক মৃত্যুর পরের দিন হয়েছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, মানে সময়ের আগেই মানুষ জানে এই রাস্তা দিয়ে গান্ধীজিকে নিয়ে যাওয়া হবে। পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো। তাহলে ফিউনারেল প্রসেশনটা কি বলা হচ্ছে এখানে দেখো, আওয়ার্স ইন অ্যাডভান্স মানে সময়ের আগেই, পিপল লাইন্ড মানুষজন লাইন দিয়েছিল, দ্য রুট মানে যে রুট দিয়ে আর কি নিয়ে যাওয়া হবে, দ্য ফিউনারেল প্রসেশন যে মানে ফিউনারেল প্রসেশনটা যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় মানুষ সময়ের আগেই এসে লাইন দিয়ে দাঁড়িয়েছিল গান্ধীজিকে একবার দেখবে বলে, ওয়াজ টু ফলো মানে গান্ধীজিকে ফলো করবে, মানে ওই সময় দেখবে বা গান্ধীজির সাথে যাবে, এই সবের জন্য মানুষ আগে থেকে ওই রাস্তায় আর কি দাঁড়িয়ে পড়েছিল। পদ্মাসীটাকে, সেটা হচ্ছে মিসেস নাইডুস ডটার, নাইডুর কন্যা সরোজিনী নাইডু, নাম শুনেছি, ইতিহাসের একজন মহান ব্যক্তিত্ব। সরোজিনী নাইডুর ডটার, তার নাম হচ্ছে কি পদ্মাসী। আচ্ছা, তিনি, সাবজেক্ট হচ্ছে পদ্মাসী, ঠিক আছে। এবার ভার্ব দরকার, ভার্বের সেকেন্ড ফর্ম স্পোক, তিনি বলেছিলেন। আর বাদ বাকি যেটা অংশ সেটা হচ্ছে পদ্মাসী সম্পর্কে বলা হলো এক্সট্রা ইনফরমেশন। স্পোক কি বলেছিলেন, ফর আস, কাদেরকে, আমাদেরকে বলেছিলেন, আমাদের জন্য। কি, ফর আস অল, হোয়েন যখন, সি সেইড সিম্পলি, সে একদম সাধারণভাবে বলেছিলেন, উই উইল ওয়াক, আমরা হাঁটবো, তাই তো, আমরা হাঁটবো, মানে গান্ধীজির প্রসেশনটা এমন নয় গাড়িটা সেট করে বেরিয়ে চলে যাবে, স্লো যাবে এবং আমরা হেঁটে হেঁটে যাব, এই কথাটা সিম্পলি সাধারণভাবে বলেছিল সাধারণ মানুষদের উদ্দেশ্যে। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই হচ্ছে শেষ সময় বাপুর সাথে হেঁটে যাওয়ার, তাই তো, আর তো হবে না। ইট ইজ দ্য লাস্ট টাইম, এরপর আমরা তো আর সুযোগ পাবো না, এটাই লাস্ট টাইম। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা বাপুর সাথে হাঁটতে চলেছি, এটাই হচ্ছে শেষ, এরপর আর আমাদের এই সুযোগ আর পাবো না। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক, অ্যাগোনাইজিং মানে যন্ত্রণাদায়ক হাঁটা, এতদিনের হাঁটাটা অন্যরকম ছিল, আর এটা হচ্ছে একটা দুঃখ কাতর অবস্থায় সব হাঁটছে। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড, মানে হাজার হাজার নীরবে দর্শক আর কি, নীরব দর্শক, দা প্রসেশন, তাহলে এই যে প্রসেশনটা যাচ্ছে, এই প্রসেশন দেখার জন্য হাজার হাজার সাধারণ লোক জাস্ট নীরব দর্শকের মতো পাশ থেকে দেখছে। বাপু লে অন অ্যান ওপেন ট্র্যাক, তাহলে বাপুকে শুয়ে রাখা হয়েছে কোথায়, মানে বাপু শুয়ে রয়েছে কোথায়, একটা খোলা খোলা ট্রাক, ট্রাকের উপরটা খোলা থাকে না, খোলা ট্রাক, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ট্রাকটা কেমন ছিল, ফুল দিয়ে কভার করা, প্রশ্ন আসতেই পারে। থাউজেন্ডস অফ পিপল উইপড, হাজার হাজার মানুষ সব দুঃখী, উইপড কান্না করছে, তাই তো, কান্না করতে করতে তারা কি চাইছে, ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর ফিট মানে পাটাকে যদি একবার স্পর্শ করা যায়, সবার একটাই তখনের ইচ্ছা। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য
থিক ক্রাউড। এই যে থিক মানে ঘন, ক্রাউড মানে মানুষের দলকে ক্রাউড বলে। তাহলে এই ভিড় ক্রাউডের মধ্যে দিয়ে ইম্পসিবল, অসম্ভব এগিয়ে যাওয়া, টু মুভ করা, মানে এতটাই জনসংখ্যা রাস্তা দিয়ে হাঁটছে, ওইখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়াটাও খুব কষ্টের। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, তাহলে যেহেতু আমি ধীরে ধীরে হাঁটছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, মানে আমি কেবলমাত্রই এই শোকাহত মানুষের মাঝে রয়েছি এমনটা নয়। This was even more than the funeral procession of India's beloved leader. ভারতবর্ষের একটা প্রিয় নেতা মারা গেছে, সবাই মোটামুটি দুঃখী, সবাই হাঁটছে, এটা ঠিক সেটা ছিল না, এটা এটার থেকে অনেক বেশি বড় ছিল। গান্ধীজি তো শুধু নেতা ছিল না, যে একটা নেতা হয়ে জাস্ট প্রধানমন্ত্রী হবে বা রাষ্ট্রপতি হবে, তার এরকম তো কোনোদিন প্ল্যানিং ছিল না, সে হয়ওনি। পিতার মতো ছিল ভারতবর্ষের, তো সেই রকম মানে পিতা চলে গেছে, শুধুমাত্র সাধারণ কোন একটা লিডার মারা গেছে, তার থেকেও বড় কিছু এটা, সেটাই এখানে বলতে চাইছে যে দিস ওয়াজ ইভেন মোর দেন মানে এর থেকেও বেশি, দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলোভড লিডার, ভারতের প্রিয় নেতার মৃত্যুর প্রসেশনের থেকেও এটা ছিল বড় কোনো কিছু একটা জিনিস। আই ওয়াজ অ্যামং কিন্তু অনেকজনের মধ্যে বোঝালে অ্যামং বোঝায়, অনেকজনের মধ্যে হলে। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। তাহলে আই ওয়াজ অ্যামং পিপল মানে এই যে মানুষজনদের মধ্যে আমি ছিলাম, ফর হুম সেই মানুষগুলো, কোন মানুষগুলো, ওয়াকিং উইথ বাপুস হ্যাড আ স্পেশাল মিনিং, মানে যাদের সাথে হাঁটাটা ছিল একটা স্পেশাল মিনিং, অন্যরকম একটা ব্যাপার, মানে এই হাঁটার মানুষজন এমনই ছিল যে এই মানুষদের সাথে হাঁটাটা আলাদাই একটা ব্যাপার, এটা কোনো সাধারণ কোনো প্রসেশন ছিল না। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। তাহলে উই হ্যাড ওয়াকড আমরা হেঁটেছি, উইথ বাপু বাপুর সাথে, ওভার দ্য রাফ মানে অমসৃণ, অ্যান্ড স্মুথ মানে স্মুথ, তাহলে মসৃণ, তাহলে অমসৃণ এবং মসৃণ, অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি ভারতবর্ষের রিসেন্ট ইতিহাসের মসৃণ এবং অমসৃণ দুরকম পথেই কিন্তু আমরা বাপুর সাথে হেঁটেছিলাম, এটাই বলতে চাইছে। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা কিন্তু এই ফ্যাক্টটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, দ্যাট যে দ্য ম্যান যে মানুষটা, হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, মানে অনেক কঠিন পথে আমাদের সাথে আমাদেরকে নিয়ে হেঁটেছিল, যে ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন, আমাদের সাথে দ্বিতীয় আর কোনোবার সে আর হাঁটবে না। বাপুস স্লাইট ফিগার, স্লাইট মানে শীর্ণ মানে রোগা, হ্যাড ওয়াকড হেঁটেছিল, স্টাফ লাঠি হাতে, স্টাফ ইন হ্যান্ড মানে লাঠি হাতে, ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার একটা বড় অংশ জুড়ে। তাহলে বাপুর এই শরীরটা ভারতবর্ষের বিরাট বড় একটা অংশে লাঠি হাতে কিন্তু হেঁটে গেছিল, আমরা দেখতে পাই যেখানেই দেখবো গান্ধীজির ছবি, লাঠি হাতে তিনি হাঁটছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস, দেখো হাঁটা মানে হচ্ছে স্লো প্রগ্রেস করা, ধীরে ধীরে প্রগ্রেস মানে ধীরে ধীরে উন্নতি, মানে এখানে প্রগ্রেস মানে উন্নতি নয়, প্রগ্রেস মানে এগিয়ে যাওয়া, তাহলে হাঁটা মানে ধীরে ধীরে এগোনো। It is to think with clarity and closely look at all that is around you. It is to think with clarity মানে এটা এই যে হাঁটাটা দেখো, হাঁটা সম্বন্ধে বলছে কি দারুণ কথা, মানে হাঁটা মানে হচ্ছে স্লো প্রগ্রেস করা, মানে ধীরে ধীরে এগোচ্ছি, তাহলে এটার ফলে কি হয়, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটা ক্ল্যারিটি পরিষ্কারের সাথে মানে পরিষ্কার ভাবে কোনো কিছু নিয়ে ভাবতে সাহায্য করে। অ্যান্ড ক্লোজলি লুক এবং গভীরভাবে লুক মানে ভালোভাবে অবজার্ভ করার সুযোগ পাই আমরা, অ্যাট অল দ্যাট সমস্ত কিছু, ইজ অ্যারাউন্ড ইউ যেটা তোমার চারিপাশে রয়েছে, ফ্রম স্মল ইনসেক্ট ছোট্ট পতঙ্গ, টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, মানে ছোট্ট পতঙ্গ থেকে মানে হরাইজন পর্যন্ত সমস্তটাই কিন্তু আমরা ভালোভাবে ক্লোজ ভাবে অবজার্ভ করতে পারি। হরাইজন মানে যেখানে দিগন্ত রেখা, মানে যেখানে পৃথিবী শেষ হচ্ছে মনে হচ্ছে চোখে আমি যতটা দেখতে পাচ্ছি, সামনে ছোট পতঙ্গ থেকে দিগন্ত রেখা পর্যন্ত যা দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু ক্লোজলি অবজার্ভ করা যায়। কখন, যদি আমি সেই পথ দিয়ে হেঁটে যাই, তুই দেখবি দুটো বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছে, কথা কিন্তু খুব স্লো বলছে, সুন্দর অবজার্ভ করছে চারিদিকটা, বান্ধবী কেন তোরা নিজেরাও দেখবি কখনো হেঁটে যাওয়া সাইকেলে যাওয়া, সাইকেলে হুটোপাটা করে চেঁচামেচি করতে করতে, কিন্তু তুই যদি মনের কথা সুন্দর করে গল্প করতে করতে যেতে চাস সেটা সাইকেলে ঠিকঠাক হয় না, সেটা হেঁটে হেঁটে ভালো হয়। আর সাইকেলে হয়, সাইকেলটা আস্তে চালাতে হবে, কিন্তু সেখানেও সমস্যা হয়, হেঁটেই সব থেকে ভালো হয়, বোঝা গেল? তার মানে আমি যখনই হেঁটে রাস্তা দিয়ে যাব তখনই সমস্ত কিছুকে ক্লোজলি অবজার্ভ করা যায়, ধীরে ধীরে যাচ্ছি, সুন্দর সুন্দর ভাবনা আসছে মাথায়, দারুণ দারুণ ভাবে কোনটার জন্য কোনটা ঠিক দারুণ ভাবে জিনিসগুলো করা যায়, যেটা ছোটাছুটিতে হয় না।
Moreover, to walk was often the only way open to the average Indian. Moreover, যদিও to walk মানে হাঁটা was often the only way মানে এটাই একমাত্র পথ open to the average Indian মানে গড়পত্তার ভারতীয়দের কাছে বা সাধারণ ভারতীয়দের কাছে হাঁটাটাই ছিল একমাত্র পথ। তখন তো আর কোনো পথও নেই, হাঁটা অথবা সাইকেল, গাড়ি তো সেরকম ভাবে সেই সময় আসেনি, খুব কম। তাহলে মানুষ যদি অনেক মানুষ যেতে চায়, হাঁটাটাই একমাত্র পথ ছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, তাহলে হাঁটতে গেলে কোনো রকম যানবাহনের প্রয়োজন হয়, এক্সেপ্ট হিজ ওন বডি, নিজের বডি ছাড়া কোনো যানবাহনের কিন্তু প্রয়োজন হয় না হাঁটার জন্য। অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং কোনো কষ্টও লাগে না, মানে কোনো টাকা পয়সাও খরচ হয় না। বাট হিজ এনার্জি, শুধুমাত্র এনার্জি খরচ হয়। হাঁটা নিয়ে কিন্তু কথা হচ্ছে এখানে, হাঁটা সম্বন্ধে বুঝছি। তাহলে হেঁটে যেতে গেলে কোনো রকম যানবাহনের প্রয়োজন হয় না, ঠিক আছে, শুধুমাত্র শরীরটাই তখন যানবাহন হয়, কোনো রকম টাকা পয়সা খরচ হয় না, শুধুমাত্র এনার্জি খরচ হয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এইটাকেই নিয়েছিল, মানে এই নেসেসিটি মানে প্রয়োজনীয়তা, গান্ধীজি গ্রহণ করেছিল, টুক মানে নেওয়া বা গ্রহণ করেছিল এই প্রয়োজনীয়তাটাকে, যে সাধারণ মানুষকে নিয়ে যদি আমাকে আন্দোলন করতে হয় তাহলে বাবা আমাকে হাঁটতে হয়। আমি যদি মনে করি না আমি আমার একটা বুলেট কিনবো, একটা 4 চাকা কিনবো, নেতা এগোচ্ছে, সাধারণ মানুষ আসবেই না, কোথায় পাবো, সাধারণ মানুষকে নেবো কি করে? গান্ধীজি কিন্তু ওইটাকেই গ্রহণ করেছিল, হাঁটাটাকে। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইনটু আ জয়ফুল এফর্ট। তাহলে গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকেই গ্রহণ করেছিল। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, মানে যেগুলো মানে এরকম টাইপের আরো সাধারণ অনেক জিনিস যেমন তিনি গ্রহণ করেছিলেন, ঠিক তেমন ভাবে হাঁটাটাকেও তিনি গ্রহণ করেছিলেন। অ্যান্ড ট্রান্সফর্ম, এবং সেটাকে ট্রান্সফর্ম করেছিলেন, পরিবর্তন করেছিলেন ইট ইনটু আ জয়ফুল এফর্ট, এটা একটা মানে আনন্দের একটা এফর্টে পরিবর্তন করেছিলেন। মানে গান্ধীজির সাথে হেঁটে যারা আন্দোলনে যেত, তো গান্ধীজির কষ্ট হলেও গান্ধীজি কিন্তু ওটাকে গ্রহণ করেছিল, এবং সে কিন্তু হেঁটে এরকম ভাবে আন্দোলন করতো, এবং এই যে আন্দোলন করতে বা হেঁটে যে কষ্টটা, ওই কষ্টটা সে বুঝতেও দিত না, তারও হতো না, এবং সেটাকে সে ট্রান্সফর্ম করেছিল একটা জয়ফুল এফর্ট, মানে একটা আনন্দ সূচক একটা এফর্টে সেটাকে পরিবর্তন করেছিল। সাম ডেজ আফটার, কিছুদিন পরে, দ্য ফিউনারেল, এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। ফিউনারেলের কিছুদিন পর স্পেশাল ট্রেন, একটা স্পেশাল ট্রেন টুক নিয়েছিল গান্ধীজির অ্যাসেস, গান্ধীজির ওই ভস্য, টু এলাহাবাদ, এলাহাবাদের গঙ্গার ধারে বা গঙ্গায় নিয়ে যায় বলে, দেয় না ভস্য, দেয় না একটা কৌটোর মধ্যে ভরে, হ্যাঁ ওইটা আর কি, কিছুদিন পর একটা স্পেশাল ট্রেনে করে, মানে ওটা মানে হচ্ছে গান্ধীজি, এখন গান্ধীজির বডি তো নেই, ওটার মধ্যেই গান্ধীজি রয়েছে, তো ওটার একটা স্পেশাল ট্রেনে করে এলাহাবাদে নিয়ে যাওয়া হচ্ছে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, তাহলে কম্পার্টমেন্টে একদম ডেকোরেটেড, ডেকড ছিল, সজ্জিত ছিল, উইথ ফ্লাওয়ার্স, কি দ্বারা, ফুলের দ্বারা, ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, তাহলে ট্রেনের মানুষজন কি করছিল, ভজন গাইছিল, তাই না, সেটাই তো গান গাইবে। পিপল ডিড নট উইপ এনিমোর, ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। দেখো পিপল অন দ্য ট্রেন, তাহলে ট্রেনের মানুষজন স্যাং ভজনস, ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ, মানুষজন কিন্তু উইপ করছিল না, মানে কাঁদছিল না, এনিমোর, একটুও না। ফর দে কুড ফিল, তারা অনুভব করছিল গান্ধীজির উপস্থিতি, অ্যামিড মধ্যে, কিসের মধ্যে, ফ্লাওয়ার্স, ফুলেদের মধ্যে, অ্যান্ড দ্য সংস, গানগুলোর মধ্যে। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে, সরোফুল ক্রাউডস, মানে দুঃখী জনতা, ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটাকে আর কি ভরিয়ে দিচ্ছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। অ্যামিড মানে কি বললাম, মধ্যে, তাহলে কিসের মধ্যে, সং, গান, এবং প্রেয়ার, প্রার্থনা, তাহলে গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেনটা রিচড, পৌঁছে গেল কোথায়, এলাহাবাদে। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, এটাকে বললো গ্যাঞ্জেস, হ্যাঁ গঙ্গাকে বলা হচ্ছে গ্যাঞ্জেস। হোয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাংক, ব্যাংক মানে স্টেট ব্যাংক নয়, গঙ্গার ধারকে বলে ব্যাংক। আচ্ছা, দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড, তাহলে ভস্যটা কি, ইমার্সড করা হলো, মানে বিসর্জন দেওয়া হলো বা নিমজ্জিত করা হলো, ইন দ্য গ্যাঞ্জেস, কোথায়, গঙ্গায়, গ্যাঙ্গেস, ওটা গ্যাঞ্জেসটা ভালো উচ্চারণ। হোয়ার, যেখানে, আ হিউজ ক্রাউড, হিউজ মানে বিরাট, ক্রাউড মানে জনতা, হ্যাড গ্যাদার্ড মানে একত্রিত হয়েছিল, অ্যাট দ্য ব্যাংক, ব্যাংক মানে এই নদীর কিনারাটাকে বলে ব্যাংক, নদীর ধারে অনেক মানুষ
একত্রিত হয়েছিল, তাই না? তখনকার দিনে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকলে আরো মানুষ যেত, তাই না? আফটার ওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপরে আমরা সবাই চলে এসেছিলাম কোথায়? দিল্লিতে। আমরা আমাদের বাড়িতে দিল্লিতে ফিরে গিয়েছি। বাড়িতে ফিরে যাওয়ার পর লেখিকার ফিলিংসটা কেমন হবে? লেখিকা তো কোনোদিন আন্দোলনে হাঁটেনি। তুমি হয়তো অনেক কিছু করেছো, তোমার বন্ধুরা হয়তো তোমার সাথে ছিল, কিন্তু তোমার পরিবার সবসময় তো থাকে না। মানে বাবা থাকতে বাবার মর্ম কেউ বোঝে না, বাবার অনুপস্থিতিতে বোঝা যায় যে বাবা কতটা ইম্পর্টেন্ট। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আই ফেল্ট অ্যাট সি। আচ্ছা, ফেল্ট অ্যাট সি এটা কিন্তু একটা ইডিওমেটিক ইউজ, ইডিয়াম ফ্রেজ যেটাকে বলে, সরকারি চাকরি পরীক্ষায় আসে ইডিয়াম। আমি অনুভব করছি সমুদ্র, ঠিক এটা নয়। আই ফেল্ট অ্যাট সি মানে মানে আমি দিশেহারা, মানে কেমন একটা মনে হচ্ছে যে আমার মাথার উপর থেকে বড় একটা ছাদ সরে গেল, এটাকে ফেল্ট অ্যাট সি। মানে এটাকে তুই যদি আক্ষরিকভাবে নিস, সেখান থেকে একটা অর্থ পাওয়া যায় যে সমুদ্রের মধ্যে আমি রয়েছি, তার মানে তুই কতটা একা ফিল করি ভাব। বিরাট সমুদ্র, তার মধ্যে যদি একটা নৌকার মধ্যে তুই থাকিস একা, চারপাশে কেউ নেই, কোনো এপার ওপার কিছু দেখতে পাচ্ছিস না, তোর ফিলিংসটা কেমন হবে? ওই রকম। তাহলে ফেল্ট অ্যাট সি মানে আমি মনে হচ্ছে একটা কত কিছু হারিয়ে ফেলেছি, নেই কিছু আমার। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড। দেখো এবার আমাদের লেখিকা বলছে আমি ফেল্ট অ্যাট সি কেন অনুভব করবো? আমি তো গান্ধীজির সাথে সারাদিন পড়ে থাকতাম না, পরিবারের লোক আমি, ঠিক আছে পড়ে তো থাকতাম না, আমি এরকম কেন অনুভব করব? কিন্তু হঠাৎ করে এরকম ফিল হচ্ছে যে আই ফেল্ট অ্যাট সি। এবার এবার লেখিকা কি বলছে? আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াক, আমি সরাসরি কখনো হাঁটিনি উইথ গান্ধীজি, গান্ধীজির সাথে। সত্যি তো, গান্ধীজির সাথে যে আন্দোলনে তো লেখিকা কোনোদিন হাঁটেনি। গন টু প্রিজন, কখনো জেলেও যায়নি। অ্যাট হিজ কল, তার ডাকে। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এবং আমার দেশের জন্য কোনো স্যাক্রিফাইসও আমার ছিল না। মানে গান্ধীজির আন্দোলনের সঙ্গী তো আমি কখনোই ছিলাম না, আমি পরিবারের লোক। তার ডাকে জেলেও যায়নি, গান্ধীজি তো জেলও কেটেছে। মাই সিস্টার্স অ্যান্ড আই and other young people like me had been merely onlookers. onlookers মানে দর্শক। তাহলে মাই সিস্টার্স, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, মাধ্যমিকে। মাই সিস্টার্স আমার বোনেরা, অ্যান্ড আই এবং আমি, অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি এবং অন্যান্য আরো মানুষ যারা ঠিক আমার মতো, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স। মেয়ারলি কেবলমাত্র অনলুকার্স, দর্শক হিসেবেই আমরা ছিলাম। আমরা কখনো ডাইরেক্ট তার সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়িনি, আমরা জাস্ট অনলুকার্সই ছিলাম। বাট কিন্তু স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমি ফিল করছি, আমি আই ফেল্ট অ্যাট সি। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, মানে আমি এখন এটা অনুভব করেছিলাম বা করেছি, যে কি অনুভব করেছি, যে আমি যেন বড় হয়েছি, গ্রোন আপ করেছি, গ্রো করেছি একটা ম্যাজিক সার্কেলের মধ্যে। মানে এতদিন যেন আমি মানে একটা ম্যাজিক সার্কেলের মধ্যেই বড় হয়েছি, সেটা আগে বুঝিনি, এখন ফিল করতে পারছি। ভারতবর্ষের সব থেকে বড় লোক হচ্ছে আম্বানি। হ্যাঁ, আম্বানির বাড়ি যে ছোট ছোট ছেলে মেয়েগুলো আছে, আম্বানি যদি মরে যায় তখন সে ফিল করতে পারে ম্যাজিক সার্কেল তার উপর থেকে চলে গেল। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, তাহলে বাপুর মরে যাওয়ার সাথে সাথে আই ফেল্ট আমি অনুভব করেছিলাম দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, ম্যাজিক সার্কেল ভ্যানিশড হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে আনপ্রোটেক্টেড রেখেই সে চলে গেছে। তো ম্যাজিক সার্কেল সরে গেলে তো অসুরক্ষিতই হবে। ভাবো না, তোমাকে একটা ম্যাজিক সার্কেলের মধ্যে রাখা হলো, তোমার তো কোনো বিপদ আপদ হবে না, তাই না? লক্ষণ রেখার মতো। তাহলে এখন গান্ধীজি চলে যাওয়ার সাথে সাথে এটা ভ্যানিশ হয়ে গেছে, তাহলে আমি এখন অসুরক্ষিত, তো আমার তো বিপদ আপদ হতেই পারে। উইথ অ্যান এফর্ট আই রোস্ট মাইসেলফ, তাহলে আমি এফর্ট দিলাম, নিজের প্রতি নিজের মন থেকে আর কি এফর্ট দিলাম, ঠিক আছে? আই রোস্ট মাইসেলফ, আমি নিজেকে জাগিয়ে তুললাম। আই আস্কড মাইসেলফ, এবার আমি নিজের সাথে কথা বলছি, হ্যাঁ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, মানে বাপুর বেঁচে থাকা বা মরে যাওয়ার কি কোনো ভ্যালুই নেই? আমি কেন এরকম এতটা ভেঙে পড়ছি? তাহলে গান্ধীজি যে বেঁচে ছিল বা এখন মরে গেল, পুরোটাই কি বেকার? মানে গান্ধীজি যখন বেঁচে ছিল অনেক আন্দোলন করেছে, কাদের জন্য? আমাদের জন্য করেছে, দেশের জন্য করেছে। এখন সে মরে গেছে, তার মানে আমরা পুরো ভেঙে পড়বো? তাহলে তো বেকার হয়ে গেল, গান্ধীজির সব পরিশ্রমই তো বেকার হয়ে গেল। গান্ধীজি একটা জিনিস তৈরি করে দিয়ে গেল, আমরা যদি এবার সেই তৈরি জিনিসটাকে বড় না করি, মানে সেটার সুবিধা না নিতে পারি, তাহলে তো গান্ধীজির পরিশ্রম পুরো বৃথা। মানে আমরা যদি সবাই ভেঙে পড়ি, তাহলে তো গান্ধীজির পুরো জীবনে বেঁচে থাকা মৃত্যু সব বেকার হয়ে যাবে। হাউ কুড আই সো ইজিলি লস কারেজ, মানে আমি কিভাবে এত সহজে আমার সাহস লস করতে পারি, মানে সাহসিকতা হারিয়ে ফেলতে পারি। হোয়েন, যখন, হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, সে জীবিত নেই, সে এখন যেহেতু বেঁচে নেই, তাহলে আমি কিভাবে এত সহজে আমি আমার নিজের সাহস বা মানে সাহসী মনোভাবটাকে হারিয়ে ফেলতে পারি। মাই ভ্যালুজ, ভ্যালুজ মানে মূল্যবোধ, ওয়ার নট সো উইক, আমার
ভ্যালুস তো এতটাও দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। কি বলছে দেখো ভালো করে, এই লাইনটা বাংলা মানে কিন্তু বলতেই পারবে না ভালো করে না শুনলে। মিলিয়ন্স অফ পিপল মানে মিলিয়ন মিলিয়ন লোক, অনেক অনেক লোক, তাই তো, লাখ লাখ লক্ষ লক্ষ মানুষ। উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, একদম তারা কেমন ছিল, তারা সব অর্ডিনারি সাধারণ ফোক, জনগণ ছিল তো, সবার কাছে সাধারণ মানুষরা কি সাধারণই তো। বাট কিন্তু বাপু মানে হচ্ছে বাপুর কাছে এটা ছিল না। সাধারণ মানুষ সবার কাছে সাধারণ ছিল, বাট ফর বাপু, বাপুর কাছে এটা ছিল না। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। হি ব্রট দেম মানে সে, ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট, ব্রিং মানে আনা, ব্রট মানে এনেছিল, সে এনেছিল দেম তাদেরকে মানে সাধারণ মানুষদেরকে, আউট অফ ইনডিফারেন্স মানে তাদের উদাসীনতা থেকে বের করে নিয়ে এসেছিল সে, অ্যান্ড অ্যাওয়েকেন্ড এবং তাদেরকে জাগিয়েছিল, তাই তো, টু ওয়ান অ্যানাদার সাফারিং মানে একে অন্যের যে সাফার ফিল করছে, বিভিন্ন সমস্যায় রয়েছে, ব্রিটিশরা অত্যাচার করছে, বিভিন্ন রকম সমস্যা, সেই সমস্যা সবকিছু থেকে সে কিন্তু মানে তিনি কিন্তু বের করে আনার জন্য চেষ্টা করেছিলেন এবং এনেও ছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু এখন গেছে তো কি হয়েছে, চলে গেছে তো কি হয়েছে। উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো সেখানে এখনো রয়েছি একইভাবে। ইয়ং আমরা ইয়ং, স্ট্রং শক্তিশালী, অ্যান্ড প্রাউড এবং গর্বিত। টু বিয়ার হিজ ব্যানার, বিয়ার মানে বহন করা, টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস আমাদের আগে। আমরা তো রয়েছি, আমরা তো ইয়ং, আমরা ইয়াং, আমরা স্ট্রং, আমরা প্রাউড, আমরা তো বহন করব তার ব্যানার, আমরা তো রয়েছি, আমরা তো মরে যাইনি তো, বাপু নেই তো কি হয়েছে, আমরা তো রয়েছি, তার ব্যানারটা আমরা তুলে ধরবো, আমরা তার ব্যানার তুলে ধরবো। ব্যানার মানে ওই ব্যানার নয়, ব্যানার মানে হচ্ছে তার যে আদর্শ, তিনি যেটা চেয়েছিল সেটা আমাদের মধ্যে দিয়ে হবে, মানে আমরা সেটা করব, তাহলে সে খুশি হবে। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মরে গেছে মানে বাপু নেই এখন আর, বাট কিন্তু হিজ ইন্ডিয়া কিন্তু তার ভারত, কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারতবর্ষ কন্টিনিউ রয়েছে, তাই তো, বেঁচে আছে কিসের মধ্যে, তার ছেলে মেয়ে বা সন্তানদের মধ্যে। এইভাবে আমাদের টেক্সটটা কমপ্লিট হলো। তো টেক্সটে কিন্তু কিছু জটিলতা আছে এবং কিছু জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, যেমন ওই যে বললাম ম্যাজিক সার্কেল, ওই জায়গা থেকে প্রশ্ন হয়। আই ফেল্ট অ্যাট সি, ওই জায়গা থেকে প্রশ্ন হয়। তো এই জায়গাগুলো আমরা একটু দেখে নেবো, পুরো টেক্সটটা বাড়ি থেকে পড়বো, পরের দিন সুন্দরভাবে আমরা রিডিংটা দেবো, ওয়ার্ড মিনিং পড়ে আসবো এবং ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নোটস তোমাদেরকে দেওয়া হবে, যেগুলো রেডি করা হচ্ছে। আজকের ক্লাস এখানেই।